Hello students, I am Uttam Das. I am going to talk about today tense. টেন্স সম্বন্ধে আমরা জানবো, টেন্সটা কয় প্রকার, কি কি সেগুলো জেনে নেব। জাস্ট আমরা আজকে কি কি শিখবো সেই জিনিসগুলো জেনে নিই। টেন্সটা শিখছি, তো সেই টেন্সের আমরা কি কি জানবো। হোয়াট ইজ টেন্স, হোয়াট ইজ টেন্স, টেন্সটা কি কি জানবো। নাম্বার 2, ক্লাসিফিকেশন অফ টেন্স, মানে টেন্স কয় প্রকার সেগুলো জেনে নেব। ক্লাসিফিকেশন অফ টেন্স মানে টেন্স কয় প্রকার কি কি সেগুলো শিখবো। তারপর আর কি শিখবো, সেই যে ক্লাসিফিকেশন অফ টেন্স হবে, প্রত্যেকটা টেন্স যে 4টে প্রকারের হবে সেগুলো ডিসকাশন আমরা আজকে করব। প্রত্যেকটা ডিসকাশন করব। আর প্রথম যে টেন্সটা রয়েছে সিম্পল টেন্স, সেই সিম্পল টেন্স আছে ক্লাসিফিকেশনের মধ্যে। সিম্পল টেন্সের পার্সন আর নাম্বার অনুযায়ী যে বসে, তার জন্য আমরা পার্সন এবং নাম্বার সম্বন্ধেও জেনে নেব। পার্সন অ্যান্ড নাম্বার এগুলো সম্বন্ধেও জানবো। তারপরে ক্লাসিফিকেশন অফ টেন্স, এটা নিয়ে আমরা ডেসক্রিপশনে চলে যাব, মানে বর্ণনায় চলে যাব। তারপর ডেসক্রিপশনে চলে যাব। তাহলে আজকে এই জিনিসগুলো যতটা সহজে শেখা যায়, ঠিক আছে। টেন্সটা অ্যাকচুয়ালি মুখস্থ করে শেখা যায় না, বুঝে নিতে হবে। যা বলবো সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর কি হচ্ছে জিনিসটা, সিম্পলি সমাজে যা হচ্ছে, যা আমরা রোজ করে থাকি বা করেছিলাম, সেই জিনিসগুলোই হচ্ছে টেন্স। সেটা কিভাবে, সেটা সহজভাবে আমরা আজকে শিখে নেব, ঠিক আছে। এইগুলোর মধ্যে আমরা যখনই টেন্স সম্বন্ধে জানতে যাব, টেন্স, হোয়াট ইজ টেন্স, আমি যদি বলি হোয়াট ইজ টেন্স, টেন্সটা সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে টেন্সটা জানতে গেলে আমাদের মাথায় চলে আসবে টেন্স ইজ আ টাইম অফ ভার্ব। টেন্স ইজ আ টাইম অফ ভার্ব। তাহলে টেন্সটা হচ্ছে একটা ভার্বের সময়। টেন্স বললেই ভার্ব মানে ক্রিয়ার কাজ চলে আসছে। ভার্ব মানে কি, ক্রিয়াপদ, কাজের কথাই চলে আসছে। কাজ কখন হচ্ছে, হ্যাঁ, বর্তমানে হচ্ছে, কালের কথাই চলে আসছে। বর্তমান কালে হচ্ছে, ইন দা প্রেজেন্টে হচ্ছে, না ইন দা পাস্টে হচ্ছে, না ইন দা ফিউচারে হবে, সেই জিনিসগুলো কিন্তু চলে আসছে। তাহলে হোয়াট ইজ আ টেন্স, টেন্স ইজ আ টাইম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে কাজগুলো, আমরা অন্য কিছু না, ভার্বের কাজ কখন হচ্ছে সেই জিনিসগুলোই হচ্ছে টেন্স বলে দেয়। ইন দা প্রেজেন্টে হচ্ছে, নাকি পাস্টে হচ্ছে, নাকি ফিউচারে হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু বলে দেয় কে, টেন্স, ঠিক আছে। হোয়েন টেন্সটা আর কি কি, যে টাইম অফ টেন্স, টাইম অফ টেন্স, হোয়েন ইট হ্যাপেন্স। হোয়েন ইট হ্যাপেন্স মানে এটা কখন হয়। হোয়েন ইট হ্যাপেন্ড, এটা কখন হয়েছিল। এটা বলতে কোনো একটা কাজ, কাজটা কখন হয়, কখন হয়েছিল। হোয়েন উইল ইট হ্যাপেন, কাজটা কখন হবে, এই জিনিসগুলো কিন্তু ভার্ব বলে দেয়। তাহলে আমরা জানলাম কি, টেন্সটা কি জানলাম, টেন্স ইজ আ টাইম অফ ভার্ব। টেন্স বলতে আমাদের ভার্বেরটাকে নিয়ে বুঝতে হবে। অর্থাৎ আই গো টু স্কুল যদি আমি একটা বলি, তাহলে আই মানে যার সম্বন্ধে বাক্যে কথা বলা হচ্ছে সেটা সাবজেক্ট আই। আমি কি করছি, স্কুলে যাই রোজ, তাহলে যাই, আমি কি করি না যাই। এই যে গো, গোটা হচ্ছে ভার্ব, সেই ভার্বের টাইমটা কিরকম বোঝাচ্ছে সেটাই হচ্ছে টেন্স। আমি যাই, গিয়েছিলাম, যাব, যাচ্ছি, গিয়েছি, যাচ্ছিলাম, ঠিক আছে। এই যে টাইমের যে প্রকারভেদগুলো রয়েছে, হোয়েন ইট হ্যাপেন, হোয়েন ইট হ্যাপেন্ড, হোয়েন উইল ইট হ্যাপেন, কখন হয়, কখন হয়েছিল, কখন হবে, এই জিনিসগুলো হচ্ছে টেন্স। তাহলে আমরা জাস্ট সিম্পল জিনিসটা জেনে গেলাম, টেন্সটা কি। টেন্স হচ্ছে ক্রিয়ার রূপ বা ক্রিয়ার সময়কে বলা হচ্ছে টেন্স। ইংলিশে বলতে গেলে টেন্স ইজ আ টাইম অফ ভার্ব। ক্লিয়ার, হোয়াট ইজ টেন্স। ক্লাসিফিকেশনে চলে যাব, টেন্স কয় প্রকার কি কি
ক্লাসিফিকেশনে চলে যাব। ক্লাসিফিকেশনে চলে গেলে ক্লাসিফিকেশন অফ টেন্স। ক্লাসিফিকেশন অফ টেন্স, টেন্সের ক্লাসিফিকেশনে চলে যাব। মানে টেন্স কয় প্রকার আমরা সবাই জানি, একটু আগেই বলছিলাম টেন্স তিন প্রকার। একটা হচ্ছে পাস্ট টেন্স বলতে পারি বা প্রেজেন্ট টেন্স, সেকেন্ড পাস্ট টেন্স, থার্ড হচ্ছে ফিউচার টেন্স। এগুলো কিন্তু এই তিনটে জিনিস আমরা ছোটবেলা থেকে সবাই জানি। টেন্স কয় প্রকার? টেন্স আমি জানি তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কিন্তু বুঝতে হবে প্রেজেন্ট টেন্সটা কি, পাস্ট টেন্সটা কি, ফিউচার টেন্সটা কি, সেটা বুঝতে হবে। ঠিক আছে, এই তিনটে টেন্স আমরা জানি, ক্লাসিফিকেশন অফ টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা এই টেন্স, every tenses has four kinds. There are four kinds of every tenses. Every tenses means present tense हो चार प्रकार, past tense हो चार प्रकार, future tense हो चार प्रकार। तो सेटा की फर्स्ट वन सिंपल और indefinite। tense, simple or indefinite tense। number 2 continuous or progressive। tense। number 3 perfect tense। number 4 perfect continuous tense। perfect continuous। এই চারটে প্রত্যেকটা টেন্সের, এভরি টেন্সেস every tense has four kinds বা four types। every tenses has four types: simple or indefinite tense, continuous or progressive tense, perfect tense and perfect continuous tense। আমি যদি প্রেজেন্ট টেন্সের কথা ভাবি তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট হয়ে গেল একই রকম ভাবে পাস্টেরও তাই, সিম্পল পাস্ট টেন্স বা সিম্পল ইনডেফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারেরও তাই, ফিউচার সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এর আগে আমি যদি প্রেজেন্টের ব্যবহার করি, প্রেজেন্ট আগে যোগ করে দেবো, প্রেজেন্ট 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 প্রেজেন্ট। যদি আমি পাস্টের আলোচনা করি তাহলে পাস্ট সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ফিউচার হয় সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা জাস্ট ক্লাসিফিকেশন জেনে গেলাম। টেন্স কয় প্রকার জেনেছিলাম? তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সেই প্রেজেন্ট টেন্স কয় প্রকার? চার প্রকার। পাস্ট টেন্স কয় প্রকার? চার প্রকার। ফিউচার টেন্স কয় প্রকার? চার প্রকার। সেই জিনিসগুলো আমরা দেখে নিলাম। আজকে আলোচনা করব কোনটা? একদম প্রথম যেটা সিম্পল টেন্স, অর্থাৎ প্রেজেন্টের মধ্যে যেটা ফার্স্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ টেন্স প্রায় সবাই আমরা জানি, কিন্তু সেই ক্লাসিফিকেশনের মধ্যে যে ভাগগুলো রয়েছে সেইগুলো জানতে হবে, তাহলে আমরা কিন্তু সেন্টেন্সগুলো সাজিয়ে ফেলতে পারবো। সাজিয়ে একটা বায়োগ্রাফি বলো, প্যারাগ্রাফ বলো, ওগুলো আমরা স্টোরি বলো, ওগুলো আমরা লিখতে পারি। তো আজকে আমরা প্রথম যেটা আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স।
সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা আজকে আলোচনা করব। ঠিক একই রকম ভাবে জেনে নেব সিম্পল প্রেজেন্ট টেন্স সম্বন্ধে যখন আলোচনা করছি সেটাও সম্বন্ধে জানবো হোয়াট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা জেনে নেব। এর সম্বন্ধে জানবো অ্যাবাউট, ডেফিনিশন, এর ডেফিনিশনটা জানবো আগে প্রথম, হোয়াট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স এটা জেনে নেব। এবার আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন কি করে চিনবো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, কি করে চিনবো সেটা জানবো। নাম্বার 3 কি, এর ফর্মেশনটা কি, ফর্মুলাটা কি, এর ফর্মুলাটা কি বা এর ফর্মেশনটা কি সেটা জেনে নেব। ঠিক আছে, এটা কখন হয়, এটা কখন, when it happens বা when does it happens, when does it happen এটা কখন হয়। ঠিক আছে, এই জিনিসগুলো জেনে নেব, প্লাস কিছু এক্সাম্পল, কিছু এক্সাম্পল দিয়ে আমরা ওটাকে শিখবো। ঠিক আছে, এক্সট্রা ইউজেস কি রয়েছে সেগুলোও জানবো। এক্সট্রা ইউজেস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, এক্সট্রা ইউজেস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স সেটাও জানবো। এই কটা শেখার পরে আমরা এগুলোকে সেই একই জিনিসগুলোকে এক্সাম্পল গুলোকে অ্যাফার্মেটিভে শিখবো, নেগেটিভ শিখবো, তারপর ইন্টারোগেটিভে কি করা হয় সেটাও শিখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে হয় সেগুলো শিখবো। প্রথম কিন্তু এইগুলো জাস্ট আমরা জেনে নেবো সিম্পল প্রেজেন্ট টেন্সের সম্বন্ধে, তারপরে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এইসবে চলে যাব। প্রথমে কি ছিল, ডেফিনিশন। ডেফিনিশন মানে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি। সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি, বর্তমান কালে কোনো ভার্বের কাজ হয়, ঘটে, করে, যেটা চিরসত্য আর অভ্যাসগত বোঝায়, মানে যেটা সবসময় আমরা রোজ করে থাকি, যেটা হয়ে থাকে রোজ, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স সম্বন্ধে কি জানবো, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল, এটা তোমরা খাতায় লিখে নেবে, সিম্পল প্রেজেন্ট টেন্স tells us that are done daily, और আমি বলতে পারি রেগুলারলি, every day। Simple present tense tells us that are done daily. Simple present tense tells us আমাদের বলে কি, that are done every day, that are done daily, that are done regularly, যা প্রতিদিন করা হয়, যা নিয়মিতভাবে আমরা করে থাকি, সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাই বলে দেয়। ওকে, তারপর এখান থেকে আরো কি কি জিনিস বুঝবো, কি কি বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। টু ডিনোট, to denote ইউনিভার্সাল ট্রুথ। যদি ইউনিভার্সাল ট্রুথ হয় মানে চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ মানে চিরসত্য, যদি চিরসত্য বোঝায়, চিরসত্য মিন্স সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরসত্য। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এটা চিরসত্য। চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে,
এই যে চিরসত্য, যখন চিরসত্য বুঝে যাবে, ইউনিভার্সাল ট্রুথ হবে, তখন সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সেকেন্ড, টু ডিনোট habitual, মানে অভ্যাসগত বোঝাবে। টু ডিনোট হ্যাবিচুয়াল, যদি অভ্যাসগত বোঝায় তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্বন্ধে কি জানলাম? সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স টেলস আস দ্যাট আর ডান এভরি ডে, দ্যাট আর ডান রেগুলারলি, অর দ্যাট আর ডান ডেইলি, যেটা আমরা নিয়মিতভাবে রোজ করে থাকি, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা বলেছে সিম্পল প্রেজেন্ট টেন্স অলসো টেলস আস that happen universal truth, that is universal truth, তখন সেটা হয়ে যাবে simple present tense. Simple present tense also denotes habitual, যখন সেটা অভ্যাসগত হবে। অভ্যাসগত মানে কি? আমরা যেটা করে থাকি, সে রোজ বাজারে যায়, সে রোজ স্কুলে যায়, আমার বাবা রোজ অফিসে যান, এই জিনিসগুলো হ্যাবিচুয়াল, অভ্যাসগত বোঝাবে। অভ্যাসগত বোঝাবে, মেইনলি জানতে হবে কি? অভ্যাসগত বোঝাবে, চিরসত্য বোঝাবে, আর রেগুলারলি যেটা করা হয় সেইগুলো বুঝে গেলে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো এগুলোকে। ক্লিয়ার? আমরা সাধারণত কি, রোজ আমরা পড়াশোনা করি, রোজ আমরা খাই, সে জল পান করে, সে দুধ পান করে, সে রাস্তার উপর দিয়ে সকালবেলা মর্নিং ওয়াক করে, হাঁটে, এগুলো কি? যার অভ্যাস এগুলো। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, সূর্য কি করে? পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, চিরসত্য। চিরসত্য আর অভ্যাসগত বোঝালেই সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যা আমরা রোজ করে থাকি সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? আরো কি রয়েছে এর ফরমেশন জানার আগে আমরা বাংলায় কোন ওয়ার্ডগুলো থাকলে বুঝে নেব সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আইডেন্টিফিকেশন, চেনার উপায়। আইডেন্টিফিকেশন বাংলায় কি করে? বাংলায় ক্রিয়াপদের শেষে, এই ওয়ার্ডগুলো যদি থাকে, হর্ষই, অন্তঃস্থয়, এই কথাগুলো, সে খায়, সে পান করে, এ টান আসছে, সে খায়, যাই খায়, অন্তঃস্থয় টান আসছে, আমরা স্কুলে যাই, এই যেমন যাই, ই আসছে, এই ধরনের অক্ষরগুলো এলে, এই টানগুলি বোঝালে বা এলে কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা জানলে বুঝে যাব সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কি কি জিনিস? একদম প্রথম জেনে গেছি, সিম্পল প্রেজেন্ট টেন্স টেলস আস দ্যাট আর ডান এভরি ডে, দ্যাট আর ডান রেগুলারলি, অর দ্যাট আর ডান ডেইলি is called simple present tense. Number 2, simple present tense also denotes universal truth. It also tells us habitual, অর্থাৎ অভ্যাসগত বোঝালে, চিরসত্য বোঝালে, এবং যা আমাদের প্রতিদিনের কাজ, যেটা প্রতিদিন আমরা করে থাকি, সেরকম বুঝে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর বাংলায় কি করে চিনব? বাংলায় ক্রিয়াপদের শেষে হর্ষই, অন্তঃস্থয়, এ, র, এই অক্ষরগুলো থাকলে, এই অক্ষরগুলো এলে, তখন সেটা হয়ে যাবে কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স একটা দিয়েছিলাম আমি, মোর ইউজেস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা আমি পরে বলছি। এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা আমরা সেন্টেন্সে কি করে সাজাবো সেই জিনিসগুলো জেনে নিই। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলাটা কি হবে? ফর্মুলা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টের জায়গায় আমরা অবজেক্ট না লিখে লিখব আদার ওয়ার্ডস, মানে অন্যান্য শব্দ। সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস দিতে পারি, ঠিক আছে? কারণ অবজেক্টের অনেক ভাগ আছে, সেই ভাগগুলো আমি দেখাবো, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট শর্টে তোমরা এটাও জানতে পারো, অসুবিধা নেই। মোটামুটি মেইনলি ভার্বের আমরা টেন্স সম্বন্ধে জেনেছিলাম। হোয়াট ইজ আ টেন্স? টেন্স ইজ আ টাইম অফ ভার্ব।
ভার্বের সময় বোঝায়, তার জন্য ভার্বটা মেন। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মেশনটা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেখো সবসময় কিন্তু ভার্ব এই ভার্বে থাকে না, প্রেজেন্ট ফর্মে থাকে না। প্রেজেন্ট ফর্মে একটা কিছু চেঞ্জ হয়, নাম্বার এবং পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে যায় সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা কি? আর একটা হয়ে যায় সাবজেক্ট, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়ে যায় প্লাস অবজেক্ট। তাহলে আমরা কি হলো, সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মেশন দুটো বলতে কিছুই নেই, শুধু ভার্বটা একবার শুধু ভার্বটা বসে যাবে, আর একটা জায়গায় কি হবে, ভার্বটার শেষে এস বাই এস যোগ হয়ে যাবে। কখন এস বাই এস যোগ হবে সেটা আমাদের ক্লিয়ার হয়ে যেতে হবে। কখন যোগ হবে? যখন দেখবো এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন দেখবো এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন কিন্তু সেই সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যোগ করে দেবো। এখন কোশ্চেন, তোমাদের মনে হয়তো কোশ্চেন আসছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি, আবার কি করে বুঝবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইটা, তার শেষে যে এস বাই এস যোগ করবো। তার জন্য তোমাকে জানতে হবে থার্ড পারসন, তাহলে পারসন জানতে হবে, সিঙ্গুলার নাম্বার তো জানো, সিঙ্গুলার মানে একজনকে বোঝায়, প্লুরাল মানে অনেকজনকে, বহুজনকে বোঝায়। তাহলে নাম্বারটা আমাকে পার্সেন্টটা জেনে নিতে হবে। আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি, পার্সন মানে পুরুষ, বাংলায় বলে পুরুষ। পার্সন কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে পার্সন কয় প্রকার আমরা জেনে নিলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কি কি? আই, উই, এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন। আই, উই এই দুটো ফার্স্ট পার্সন। বাংলায় আমি, আমরা, আজ যেগুলো পাই, আমি, আমরা, আমাকে, আমাদেরকে, সবই ফার্স্ট পার্সন। তবে সাবজেক্টে আই, উই, আমি, আমরা ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি হবে? ইউ, তুমি, তোমরা। তাহলে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন আমরা জেনে গেলাম। বাংলাগুলো জানো তো? ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, উত্তম পুরুষ আমার নামে, আমার নাম কিন্তু উত্তম, এখানে চ্যানেলটার নাম দেওয়া আছে উত্তম দাস নলেজ। যাই হোক, ফার্স্ট পার্সন মানে কিন্তু প্রথম পুরুষ না, ফার্স্ট মানে যে প্রথম, সেই প্রথম পুরুষ না। ফার্স্ট পার্সন মানে কি? উত্তম পুরুষ। আর সেকেন্ড পার্সন মানে মধ্যম পুরুষ, এটা তো ঠিকই আছে, মাঝখানে আছে মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ। অবাক হওয়ার ব্যাপার হচ্ছে থার্ড পার্সন মানেই হচ্ছে প্রথম পুরুষ। যাই হোক, আমরা আই, উই জেনেছিলাম ফার্স্ট পার্সন, ইউ জেনেছিলাম সেকেন্ড পার্সন। এই তিনটে বাদ দিয়ে বাকি সব হচ্ছে থার্ড পার্সন। এই তিনটে বাদ দিয়ে বাকি সব থার্ড পার্সন। হি, সি, দে, রাম, যা আছে, ইট, এগুলো সব হচ্ছে সব থার্ড পার্সন। এই তিনটে বাদ দিয়ে বাকি সব হচ্ছে থার্ড পার্সন। আমি কি বলেছি এখানে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন বলতে আই, উই, ইউ এই তিনটে আসবে না। এই তিনটে বাদ দিয়ে বাকি সব তো থার্ড পার্সন। তো বাকি সবের মধ্যে যেগুলো সিঙ্গুলার হবে, দে হবে না। দে মানে তারা বলতে একজনের বেশি বোঝাচ্ছে, তো এখানে সিঙ্গুলার মানে একজনকে বোঝাবে। যদি সেরকম কোনো সাবজেক্ট থাকে তখন তার ভাগে শেষে এস বাই এস যোগ করব। ব্যাপারটা বুঝতে পারলে? এই পর্যন্ত যতটা একটু শিখেছি সেটা একটু রিভাইজ করে নিই। যে প্রথম কি টেন্স বুঝেছিলাম। টেন্সটা কি? টেন্স ইজ আ টাইম অফ ভার্ব বলেছিলাম। টেন্স বললেই ভার্বের কাজের সঙ্গে, ভার্বের কালের সঙ্গে তুলনা হয়ে যাবে। ক্রিয়া কাল মানে কাল বলতে কি? কোন সময়কে বোঝাচ্ছে, এটা কোন সময় ঘটে, প্রেজেন্টে নাকি পাস্টে নাকি ফিউচারে, সেই কথাটাই চলে আসবে। তাহলে হোয়াট ইজ আ টেন্স? টেন্স ইজ আ টাইম অফ ভার্ব। আর ভার্ব যেই চলে এসছে, ভার্ব মানে কি? যেটা এক্ষুনি বললাম, কখন সেটা, প্রেজেন্টে নাকি পাস্টে নাকি ফিউচারে। যাই হোক, তারপর ক্লাসিফিকেশন অফ টেন্স করেছিলাম। টেন্স কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেকটা, এই যে 3টে টেন্স, এদের আবার 4টে করে ভাগ আছে, সেইগুলো আমি দেখিয়েছিলাম। সিম্পল টেন্সেস বা সেটার আরেকটা নাম আছে ইনডেফিনাইট টেন্স। তারপর আছে কন্টিনিউয়াস টেন্সেস, তার আরেকটা নাম আছে প্রোগ্রেসিভ টেন্স। তারপর 3 নম্বরটা হচ্ছে পারফেক্ট টেন্স, 4 নম্বরটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টে যখন বলবে তোমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন তোমরা পাস্টে বলবে সিম্পল পাস্ট টেন্স,
পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন ফিউচারে বলবে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম চারটে করে ফেললে তারপরে কি ডেফিনিশন, সেই যে প্রত্যেকটা টেন্সের প্রথম প্রেজেন্টে আসছি। সিম্পল প্রেজেন্ট টেন্স সম্বন্ধে আজকে আমরা আলোচনা করছি। সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স টেলস আস দ্যাট আর ডান এভরি ডে, রেগুলারলি অর ডেইলি, মানে যা আমরা রোজ করে থাকি, প্রতিদিনের কাজ যেটা আমরা প্রতিদিন করে থাকি। আমরা লিখি, পড়ি, সে স্কুলে যায়, সে বাজারে যায়, তাই না, সে ছবি আঁকে, হ্যাঁ, এই প্রতিদিনের কাজ। আর কি বোঝায়? সিম্পল প্রেজেন্ট টেন্স টেলস আস অলসো হ্যাবিচুয়াল, অভ্যাসগত, যেটা বোঝায়। যেটা অভ্যাস মানে কি? যে প্রতিদিনের কাজ যেটা করে থাকে। পুরো মানুষটি রোজ সকালে মর্নিং ওয়াক করে, সেটা তার অভ্যাস। আমি রোজ সকাল 7টায় পড়তে বসি, এটা আমার অভ্যাস, ঠিক আছে? অর্থাৎ যেটার অভ্যাস, অভ্যাস বোঝালেই সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স বর্তমান কালের মধ্যে। আর তারপর কি? চিরসত্য বোঝালে, ইট অলসো টেলস আস ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরসত্য বোঝালে সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে অস্ত যায়। তো এই যে সেন্টেন্সটা আমি বলে ফেললাম, সেই সেন্টেন্স সাজানোর জন্য কি দরকার? ফরমেশন দরকার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্টটা কি? যদি মাথায় সাবজেক্টটা কি, এসটা কি? আরে সাবজেক্ট হচ্ছে একদম ইজি ব্যাপার। একটা যে সেন্টেন্স আমরা বলছি, সেই সেন্টেন্স যার সম্বন্ধে করা হয়, যার সম্বন্ধে বলা হয়, সেটাই হচ্ছে সাবজেক্ট। আমার সম্বন্ধে যদি বলা হয় আমি বাজার যাই, তাহলে আমি সেন্টেন্স। রবি বাজারে যায়, রবি সেন্টেন্স। সে মাঠে খেলে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। যার সম্বন্ধে বাক্যে কোনো কিছু বলা হচ্ছে, সেটাই হচ্ছে সাবজেক্ট। ভার্বটা কি? ভার্ব হচ্ছে, ভার্ব একটা ওয়ার্ড, সেটা কি করে? ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড, যা একটা কোনো কিছু করে, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, খেলা, গান গাওয়া, এইসব বোঝায়। অর্থাৎ কোনো কিছু করা বোঝায়। ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড, সেই জন্য বলা হয়। এবার সেই ভার্বের সম্বন্ধে আমরা আলোচনা করছি, সেই ভার্ব কখন হয়, কি হয়। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি? ভার্বটা কখন হয় না? প্রতিদিন যেটা হয়, যেটা রোজ হতে থাকে, ঠিক আছে, যেটা অভ্যাস বোঝায়, যেটা চিরসত্য বোঝায়। আর বাংলায় কি বলেছিলাম? বাংলায় ক্রিয়াপদের শেষে যেগুলো এসেছে, হর্ষই আছে, অন্তস্থয় আছে, এ টান আছে, সেগুলোই হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কিরকম? সে জলপান করে, তাহলে রে আসছে, এ টান আসছে। আমি রোজ স্কুলে যাই, ই টান আসছে কিনা, তো সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। সে দুপুর 12টার সময় লাঞ্চ করে, তাহলে এ টান আসছে। কেমন? আমরা এটা করি, আমরা ছবি আঁকি, ই টান আসছে। এই টানগুলো এলে বাংলায় এই সব টান এলে সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ফরমেশন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইটা কয় ভার্বের শেষে এস বাই এস কখন যোগ করে দেবো? যখন এই সাবজেক্টটা পিপিএসএন হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। সেই জন্য আমি এটা একটু বোঝালাম। পারসন, থার্ড পারসন বলতে, থার্ড বলতে কোনগুলো? পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। এই তিনটে বাদ দিয়ে বাকি সব থার্ড পারসন যা আছে, হি, সি, রাম, সাম, যদু, দে, ঠিক আছে, ই, সব থার্ড পারসন। সেই সব থার্ড পারসনের মধ্যে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যায়, একজনকে বুঝিয়ে যায়, তখন তার ভার্ব এস এস বাই এস যোগ করে নেবো। ক্লিয়ার? এক্সাম্পল যদি আমি দিই, তাহলে এক্সাম্পল আমি অজস্র এক্সাম্পল দিতে পারি। এর উপর যদি ফার্স্ট পারসনের উপর দিই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। দেখো, আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, আর এটা অবজেক্ট, ঠিক আছে, বা আদারওয়াইজ বলতে পারি আমরা। তো এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট একই রকমের আই দিয়ে বোঝালাম, উই দিয়ে বলতে পারি। আমরা স্কুল যাই, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। যদি বলি সে স্কুলে যায়, হি গো টু স্কুল। ঠিক আছে? ঠিক নেই কিন্তু, কেন? দেখো, গো লিখেছি, হিটা কি? হিটা হচ্ছে থার্ড পারসন। দেখো, আই, উই, ইউ, এই তিনটে বাদ দিয়ে বাকিটা থার্ড পারসন। হি বলতে সে একজনকে বোঝাচ্ছে, তাহলে তার ভার্বের শেষে কি যোগ করে দেবো? এস বাই এস যোগ করে দেবো। তাহলে কি হয়ে যাবে? হি গোস টু স্কুল। ব্যাপারটা বুঝতে পারলে? এটা কেবলমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেই হয়। এস বাই এস যোগটা কখন হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। যখন এই সাবজেক্টটা থার্ড পারসন, দেখো হি, হি বলতে কি? থার্ড পারসন।
আই ইউ ইউ তিনটে বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে সেই থার্ড পারসন হি বুঝে গেছে, তার ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। হি গো হবে না কিন্তু, হি গোজ, সেই কারণে আমরা গোজ করি। রাম গোজ, স্যাম গোজ। যদি দুজন একসঙ্গে বুঝেছে রাম অ্যান্ড স্যাম, তখন কিন্তু থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার হচ্ছে না, দুজন হয়ে গেছে প্লুরাল, সেক্ষেত্রে গো করব। রাম অ্যান্ড স্যাম গো টু স্কুল। বুঝতে পারলে ব্যাপারটা? এই ধরনের আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। এই ধরনের কিছু এক্সাম্পল দেখো, রাম দিয়ে, রাম প্লেস ফুটবল in the ground বা in the field। এক্সাম্পলটা দিতে পারি, দেখো এস যোগ করেছি, কেন যোগ হয়েছে? কারণ রামটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই উই ইউ এই তিনটে বাদ দিয়ে দেখো বাকি সব তো থার্ড পারসন। রাম ওই তিনটার মধ্যে পড়ছে না, তার জন্য এটা থার্ড পারসন এবং একজনকে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এস যোগ করে দিয়েছি। ক্লিয়ার? এইভাবে যত এক্সাম্পল তোমরা এক কাজ করবে, তোমরা এই সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর আরো বুঝিয়ে দিই। সিম্পল প্রেজেন্ট টেন্সে মোর ইউজেস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স বলেছিলাম, সেটাও ক্লিয়ার করে দিই। তারপরে তোমরা এক কাজ করবে, 20খানা মতো সেন্টেন্স নিজেরা বানাবে, বানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবে বা মেসেজে সেন্ড করে দেবে, কেমন? তো যাই হোক, কমেন্টে পাঠিয়ে দেবে। এখানে দেখে নাও, তাহলে আমি যদি দে দে লিখি, দে তারা ফুটবল খেলে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? দে প্লে অর প্লেস ফুটবল। কোনটা হবে? প্লে হবে না প্লেস হবে? দে প্লে হবে। কেন এস হবে না? কেন এটা হবে না? কেন? কারণ দেটা হচ্ছে থার্ড পারসন আছে, দেটা থার্ড পারসন, কেন তাহলে আমরা এস যোগ করবো না? এটা কেন হবে না? কারণ এটা দে বলতে তারা, সিঙ্গুলার নেই, অনেককে বোঝাচ্ছে। যদি একজনকে বোঝাতো তাহলে কিন্তু এটা হতো। যেহেতু কি হচ্ছে, এটা দে বলতে তারা অনেককে বোঝাচ্ছে, একে বেশি বোঝাচ্ছে, তার জন্য কিন্তু তার ভার্বের শেষে এস যোগ হবে না, শুধু প্লে হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? যে কোনো একটা নাম দিয়ে, উই দিয়ে দিই, উই, একই রকম ভার্বটা দিই, উই প্লে অর প্লেস ফুটবল। কোনটা হবে? উই প্লে অর প্লেস। একই রকম ভাবে উই প্লে হবে, কারণ এটা তো আই আর উই ফার্স্ট পারসন মানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরমেশন একদম সোজা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একদম সোজা। যখন এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই ভার্বের শেষে এস বাই এস যোগ করব। এটা কখন হবে? যখন এই সাবজেক্ট টি পি এস এন হবে। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন কিন্তু ভার্বের শেষে এস বাই এস যোগ, তাছাড়া নয়। এবার আমি বলছিলাম যেটা মোর ইউজেস, এক্সট্রা যেটা আছে সেই জিনিসটা এক্ষুনি জেনে নেব। মোর ইউজেস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। More uses of simple present tense. Number 1 কি? To denote near future। যদি নিয়ার ফিউচার মানে নিকট ভবিষ্যৎ বোঝায়, নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ বোঝালে, নিকট ভবিষ্যৎ যদি বুঝে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট করব, ফিউচার করব না। নিকট ভবিষ্যৎ মানে আমার বাবা কালকে আসবে, আমার বাবা কাল সন্ধ্যায় আসবে, সেক্ষেত্রে আমরা কি করব? মাই ফাদার কামস টুমরো। মাই ফাদার কামস টুমরো, দেখো কামস করেছি, মাই ফাদারটা হচ্ছে সাবজেক্ট, কামস এস যোগ হয়েছে, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস যোগ করেছি, তারপরে এটা তো অ্যাডভার্ব।
দেখো এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে করেছি, কিন্তু বোঝাচ্ছে কি নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ। আমাদের বাংলা অর্থে আমরা যদি সাজাতে চাই, আমার বাবা কাল আসবে, তাহলে ফিউচারে কি হতো? মাই ফাদার উইল কাম টুমরো। এটা কারণ আমার বাবা কালকে আসবে মানে ফিউচার বুঝিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ফিউচার টেন্স ইউজ করবো। মাই ফাদার উইল কাম টুমরো, আমার বাবা কালকে আসবে, এটা কিন্তু হবে না। কি বলে বুঝতে পেরেছো? কোনটা করবো? যদি নিকট ভবিষ্যৎ বুঝিয়ে যায়, কি আমার বাবা 3টের সময় দিল্লি থেকে ফিরছে, কি বলে বুঝতে পেরেছো? সেক্ষেত্রে কি বোঝায়? নিকট ভবিষ্যৎ বোঝালে কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এটা খুব ইন্টারেস্টিং, এটা মাথায় রাখবে। টু ডিনোট নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ বুঝিয়ে গেলে কিন্তু কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে? তাহলে মাই ফাদার কামস টুমরো, কি বিকেল 3টের সময় আসছে, বিকেল 3টের সময় আমার বাবা দিল্লি থেকে আসছে, সেক্ষেত্রেও কি হবে? একই রকম ভাবে মাই ফাদার কামস, আসছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের মতো বলা, কিন্তু টু ডিনোট নিয়ার ফিউচার। আরো কি হতে পারে? নাম্বার 2, টু ডিনোট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি নিয়ার ফিউচার বোঝায়, বাংলাটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো, কিন্তু সেটা বোঝাবে নিয়ার ফিউচার, সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করে ফেলবো। মাই ফাদার কামস at 3 PM। ওকে, তাহলে আমার বাবা 3টের সময় আসছে, কোথা থেকে? ফ্রম দিল্লি, দিল্লি থেকে আসছে। হয়ে গেল সেন্টেন্স। বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো, কিন্তু আমরা করছি কি? নিয়ার ফিউচার বোঝাচ্ছে, নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে, সেই কারণে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে সাজিয়ে ফেলছি। মাই ফাদার সাবজেক্ট, কামস ভার্ব, এটা অবজেক্ট। মাই ফাদার কামস at 3 PM from Delhi। ঠিক আছে? এইভাবে সিম্পল প্রেজেন্ট যখন নিয়ার ফিউচার বুঝে যাবে, তখন কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এই জিনিসটা মাথায় রেখে দাও। আর একটা কি? আরো একটা জিনিস জেনে নেব। নাম্বার 3, যখন এই ভার্বগুলো থাকবে, স্মেল, টেস্ট, ফিল, এই ভার্বগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করে থাকি। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সাজিয়ে থাকি। আই ফিল ভেরি থার্স্টি, আমি ভীষণ তৃষ্ণার্ত অনুভব করছি, বোঝাচ্ছে কন্টিনিউয়াসের মতো, কিন্তু সাজাচ্ছি কিরকম? দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কিরকম সাজিয়েছি? সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি। ঠিক আছে? কিন্তু বাংলায় টানটা আসছে কেমন? কন্টিনিউয়াসে। আই এম ফিল করছি না, আই ফিল ভেরি থার্স্টি, একই রকম হবে, ফিল দিয়ে করে ফেললাম। তারপর স্মেল দিয়ে যদি করি, দ্য রোজ স্মেলস সুইট, গোলাপ স্মেলস সুইট, গন্ধটা খুব মিষ্টি লাগে। তাহলে দেখো এটা সাবজেক্ট করেছি, এটা ভার্বের শেষে এস বাই এস যোগ করেছি, এটা অবজেক্ট। এস বাই এস কেন? কারণ দা রোজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য তার ভার্বের শেষে এস যোগ করে দিয়েছি। দা রোজ স্মেলস সুইট, কেমন এই জিনিসটা? তারপর কি? টেস্ট দিয়ে, হানি টেস্ট সুইট, মধু স্বাদে মিষ্টি, সাবজেক্ট, ভার্বের শেষে এস বাই এস যোগ করেছি, আর এটা অ্যাডজেক্টিভ আছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের মতোই সাজিয়েছি। তাহলে এই 3টে ভার্বের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে সাজাতে পারি। এই জিনিসগুলো জেনে নিলে কেমন? আরো কিছু কিছু ওয়ার্ড যেগুলো এভরিডে প্রথমেই লিখে দিয়েছি, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, এগুলো কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করি আমরা। এইসব
অ্যাডভার্ব গুলো আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করে থাকি। জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি 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 আরেকবার রিভিউ দিয়ে দিই। সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি? হোয়াট ইজ আ সিম্পল প্রেজেন্ট টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স টেলস আস দ্যাট আর ডান এভরি ডে, রেগুলারলি অর ডেইলি। ইট অলসো টেলস আস ইউনিভার্সাল ট্রুথ। ইট অলসো টেলস আস অর টু ডিনোট হ্যাবিচুয়াল, অভ্যাসগত বোঝাবে। More than uses of simple present tense, more uses. What are the more uses of simple present tense? When it works, এটা কাজ করবে কি রকম? It works near future, as a near future, মানে নিকট ভবিষ্যৎ সম্বন্ধে যখন কাজ করবে, নিকট ভবিষ্যৎ নিয়ার ফিউচারের মধ্যে যখন কাজ করবে তখনও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে এটাকে ইউজ করতে পারি। আদার্স অলসো কি আছে? স্মেল, টেস্ট, ফিল, এই ধরনের ভার্বের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে হিসেবে আমরা সেন্টেন্সটাকে সাজাতে পারি। সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরমেশনটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের শেষে এস বাই এস কখন যোগ হয়ে যায়? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ আই, উই, ইউ এই তিনটে বাদ দিয়ে বাকি সব থার্ড পারসন, তার মধ্যে যেগুলো একটা বোঝাবে, সিঙ্গুলার মানে একটাকে বোঝাবে, তার ভার্বের শেষে এস বাই এস যোগ করব। এটা কখন করব? কেবলমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কেমন? এই জিনিসগুলো আমরা জানলাম সিম্পল প্রেজেন্ট টেন্স। তারপর ডেইলি, এভরিডে, রেগুলারলি, ইউজুয়ালি এগুলো বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, এগুলো জেনে নিলাম। এই যে সেন্টেন্সটা সাজানো শিখে গেলাম, এগুলো তোমরা সেন্টেন্সগুলো বানাবে, মিনিমাম 20খানা সেন্টেন্স বানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাবে। তো যাই হোক, এইগুলো বানাবে প্লাস এই সিম্পল প্রেজেন্ট টেন্সের যে ফরমেশন জেনেছি সেখান থেকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি, কারণ এগুলো সব অ্যাফার্মেটিভ। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাই না? দে প্লে ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড, তারা মাঠে ফুটবল খেলে। দে টক টু ইচ আদার, তারা একে অপরের সঙ্গে কথা বলে। ঠিক আছে, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। কিভাবে নেগেটিভ করব আর কিভাবে ইন্টারোগেটিভ করব, আজকে শুধু এই পর্যন্ত শিখবো। অর্থাৎ আজকে শুধু সিম্পল প্রেজেন্ট টেন্স সম্বন্ধে আমরা ক্লিয়ার করে নেব। এইটুকু জিনিস আমি ফরমেশনটা একটু দেখিয়ে দিই। How to make negative sentence of simple present tense? করে দিই, যোগ করে দিই, of simple present tense। সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করব, অ্যাফার্মেটিভ আছে, কিভাবে নেগেটিভ করব। প্রথম নেগেটিভ করাটা শিখে নিই। নেগেটিভ করতে গেলে যেগুলো দেখবো আমরা, সাবজেক্ট আছে প্লাস ভার্ব আছে প্লাস অবজেক্ট আছে। যখন এইভাবে একটা সেন্টেন্স থাকবে তখন আমাদের নেগেটিভ করতে গেলে কি করব? এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করব, এইখানে দেখে দিই, বেটার হবে। এটা অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ আছে, আমি করব কি? নেগেটিভ। একদম সহজ। যখনই ভার্ব থাকবে, অর্থাৎ যখনই কোনো অক্সিলারি ভার্ব থাকবে না বা কোনো বিভাগ থাকবে না, সেক্ষেত্রে আচ্ছা, এটা করার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই। বিভাগ, বিভাগ অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বিভাগ কি কি, পাস্ট টেন্সের বিভাগ কি কি, ফিউচার টেন্সের বিভাগ কি কি, সেগুলো জেনে নিই। প্রেজেন্ট টেন্সের বিভাগ কি কি? প্রেজেন্ট টেন্স লিখলাম, পাস্ট টেন্স লিখলাম আর ফিউচার টেন্স, ফিউচার টেন্স লিখলাম। প্রেজেন্ট টেন্সের বিভাগ কি কি আমরা সবাই জানি, am is are, কিন্তু ভুলে যাই মাঝে মধ্যে যে এটা প্রেজেন্ট টেন্সের বিভাগ। তারপর পাস্ট টেন্সের বিভাগ কি কি? was, were, এটাও আমরা সবাই জানি। আর ফিউচার টেন্সের বিভাগ কি? shall be or will be, shall be না, shall be or will be, এটা হচ্ছে বিভাগ। প্রেজেন্ট টেন্সের বিভাগ am is are, পাস্ট টেন্সের বিভাগ was, were, ফিউচার টেন্সের বিভাগ shall be or will be। এই বিভাগটা জেনে রাখবো। এই বিভাগের অর্থ হচ্ছে, বাংলা অর্থ am, am মানে হই, is মানে হয়, are মানে হও, ঠিক আছে? was, were মানে কি? ছিল বা ছিলেন বা ছিলে, এইসব বোঝাবে। আর shall be, will be মানে কি? shall be, will be মানে হচ্ছে হবে, বাংলা অর্থ এগুলো। আমি একজন
ছাত্র, আমি একজন শিক্ষক, আমি একজন নাবিক। তো এই ধরনের করলে কি হবে? আমি বলতে আমি হই। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ অ্যাস্ট্রোনট, মহাকাশচারী। এই ধরনের দেখো আমি হই, আমি হই, হই বোঝালে আই অ্যাম, প্রেজেন্ট টেন্সে হচ্ছে। রবীন্দ্রনাথ একজন কবি ছিলেন, ফার্স্টে হয়ে যাচ্ছে তখন ওয়াজ। রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট, ওকে, ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। আর হবে ক্ষেত্রে আজকে কি বার? শনিবার। তাহলে আজকে হয় শনিবার, হয় দিয়ে করতে পারি কিনা? তাহলে টুডে ইজ স্যাটারডে। যদি বলি কালকে কি বার ছিল? ইয়েস্টারডে ওয়াজ, ওয়াজ মানে ছিল, ইয়েস্টারডে ওয়াজ থার্সডে। বৃহস্পতিবার ছিল না, শুক্রবার, ফ্রাইডে। তাহলে ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে। দেখো ফিউচার টেন্সে হবে, কালকে কি বার হবে? রবিবার হবে। সেক্ষেত্রে কি লিখবো? টুমরো উইল বি সানডে। তাহলে বুঝে গেলে অ্যামেজন ওয়াজ ওয়ার আর শ্যাল বি উইল বি ব্যবহারটা বাংলা নিয়ে। তো যাই হোক, সেটা তো জাস্ট একটা আমি বলে দিলাম, মনে রাখবে। এক্ষেত্রে দেখো আমরা কি করব, যখন এই ধরনের কোনো বিভাগ থাকবে না বা কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, am is are was were shall will may might should would could, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলো যখন থাকবে না তখন কিন্তু একটা হেল্পিং ভার্ব আনা হয়, ডু ভার্ব আনা হয়। সেক্ষেত্রে নেগেটিভ করতে গেলে কি হবে? সাবজেক্ট বসে যাবে প্লাস ভার্ব লেখার আগে ডু নট বসে যাবে, ডু নট। তারপরে যে ভার্ব আছে ভার্ব বসে যাবে, অবজেক্ট আছে অবজেক্ট বসে যাবে। তাহলে অ্যাফারমেটিভ টু নেগেটিভ একদম ইজিলি হয়ে গেল। তাহলে এক্সট্রা কি এলো? ডু নট। একদম ইজি। এক্সাম্পল কি দিয়েছিলাম? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। নেগেটিভ করলে কি হবে? এটা অ্যাফারমেটিভ আছে। নেগেটিভ মানে নেগেটিভ ওয়ার্ডস কি কি হয়? নো, নট, নেভার, নো ওয়ান মানে নান যেটাকে বলে, এইগুলো তো নাথিং, এইগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। তো এই ক্ষেত্রে কি করব? নোটা কখন? কোন নাউনের আগে নো বসে। আই হ্যাভ নো বুকস, আমার কোনো বই নেই। আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো মানি, আমার কাছে টাকা নেই। সেক্ষেত্রে নো অর্থাৎ নাউনের আগে বসছে। কিন্তু ভার্বের যখন সাবজেক্টের পরে আমরা বসাবো সেক্ষেত্রে কি হবে? ডু নট, ডু ভার্ব আনলাম আমরা। সেক্ষেত্রে কি হয়ে যাবে? আই গো টু স্কুল, এটাকে যদি আমি নেগেটিভ করি কি হবে? আই ডু নট গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল। ওকে, অর্থাৎ এবার যখন দেখবো এই ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে, যেটা দেখবো ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে, সেক্ষেত্রে ডু নট এর জায়গায় কি এসে যাবে? ডাজ নট। ক্লিয়ার? ডাজ নট। যখন ভার্বের শেষে এস বা ইএস যোগ থাকবে তখন ডাজ নট। এটা থেকে শুধু ভার্ব থাকলে ডু নট, আর ভার্বের শেষে এস বা ইএস থাকলে ডাজ নট। তাহলে নেগেটিভ করার নিয়ম একদম বুঝে গেলে। কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সেন্টেন্স হয়। নেগেটিভ করতে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হবে? সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট আনবো। ডাজ নটটা কখন? যেগুলো ভার্বের শেষে এস বাই এস যোগ আছে দেখবে, সেইগুলোর ক্ষেত্রে দেখো এস যোগ আছে, সেক্ষেত্রে কিন্তু ডাজ হয়ে যাবে। হ্যাঁ, সেই ভার্বটা কিন্তু আর এস যোগ থাকবে না। যেমন একটা এক্সাম্পল আমি যদি দেখাই, একটা এক্সাম্পল যদি দেখাই, রাম প্লেজ ক্রিকেট, এটা আছে। একে যদি আমি নেগেটিভ করি কি হবে? রাম, যেহেতু এস যোগ আছে তাহলে ডু হবে না, ডাজ নট, আর প্লেস হবে না, প্লে হবে। এই এসটা আর হবে না, কিন্তু এই এসটা কিন্তু এখানে বসে গেছে, এই যোগ হয়ে গেছে, সেই কারণে এই এসটা হবে না, শুধু প্লে হবে। এই এসটা লিখলে ভুল হবে, প্লে ক্রিকেট হলো। রাম প্লেস ক্রিকেট, রাম ডাজ নট প্লে ক্রিকেট। রাম ক্রিকেট খেলে, রাম ক্রিকেট খেলে না। তাহলে মনে রাখতে হবে কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আনতে হবে আমাকে। এই হচ্ছে কথা। ঠিক একই রকম ভাবে যখন আমরা ইন্টারোগেটিভ করবে, এক কাজ করবে তোমরা এই অ্যাফারমেটিভ টু নেগেটিভ কিছু সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো 20খানা বলেছিলাম সেন্টেন্স লিখবে তোমরা বানিয়ে বানিয়ে, সেইটাকে একা একা তোমরা নেগেটিভও করবে। সেগুলোকে কি করে? সাবজেক্টে পরে ডু নট বা ডাজ নট বসিয়ে। ডু নট কখন বসে, ডাজ নট কখন বসে বুঝে গেছো? যেই ভার্বের শেষে এস বাই এস যোগ থাকবে, দেখবে সাবজেক্ট পরে যে ভার্বটা থাকে সেটা শেষে, সেই ভার্বের শেষে যদি এস বাই এস যোগ থাকে সেক্ষেত্রে ডাজ নট করবে। ভার্বটা কিন্তু আর এস থাকবে না, ঠিক আছে? আর যেগুলো এমনি সিম্পলি ভাবে থাকবে তারপর সিঙ্গুলার নাম্বার থাকবে না,
সেগুলো তো সোজা একদম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ শুধু ডু নট বসালে কাজ শেষ। হাউ টু মেক ইন্টারোগেটিভ, হাউ টু মেক ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে আমরা এটাকে ইন্টারোগেটিভ করব, প্রশ্নতে আনবো। ইন্টারোগেটিভ মানে কি, কোশ্চেনে আনবো। কি করে কোশ্চেনে আনবো? আমাদের ফরমেশন তো একই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই তো আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, তাই না? আর একটা কি ছিল, ভার্বের শেষে এস বা ইএস যোগ ছিল, এটাই তো ছিল সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরমেশন, তো এটাই ছিল। এইটাকে আমরা কি করে ইন্টারোগেটিভ আনবো? ইন্টারোগেটিভ মানে প্রশ্নে আনবো, কোশ্চেন মার্কে আনবো। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক বাক্য। আমি তখন থেকে বলে যাচ্ছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, এই জিনিসগুলো সেন্টেন্স কয় প্রকার সেগুলো কি কি জেনে নিতে হবে, ঠিক আছে? সেন্টেন্স 5 প্রকার, কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো, যে বর্ণনামূলক বাক্য, সেটাকে দুটো ভাগ আছে, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। সেন্টেন্সে যখন আলোচনা করব সেই কাজ ওটা আলোচনা করব। তো এখানে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ইন্টারোগেটিভ কি করে আসবো, মানে ইন্টারোগেটিভ মানে প্রশ্ন, কোশ্চেন কি করে আসবো? কোশ্চেন ঠিক একই রকম ভাবে আসতে গেলে এখানে দেখো কোনো বিভাগ নেই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইসব নেই। এইসব যখন থাকবে তখন কি করব? এইসব থাকলে, অর্থাৎ যখন অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বলতে এক্ষুনি বলছিলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, মে, মাইট, শুড, উড, এগুলো তখন থাকবে সাবজেক্টের পরে। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব, মেন ভার্ব প্লাস অবজেক্ট, যখন এইভাবে থাকবে তখন আমরা একদম সিম্পল যখন কোশ্চেন করব কি, অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে নিই। অক্সিলারি ভার্বটা ইন্টারোগেটিভ, এটা অ্যাফার্মেটিভ আছে। তখন আমরা কি করি, অক্সিলারি ভার্বটা আগে লিখে দিই, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, কোশ্চেন মার্ক। খুব ইজি। যদি বলি আই এম ইল, আই এম ইল, আমি হই অসুস্থ, এটা যদি কোশ্চেন করি, দেখো এমটাকে আগে নিয়ে নেব, এম আই ইল, আমি কি অসুস্থ, কোশ্চেন হয়ে গেল কিনা? অর্থাৎ একদম সোজা, যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন কিন্তু ঝপ করে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে নেব, সাবজেক্টের আগে নিয়ে নেব, তাহলে সেটা আমার কোশ্চেন হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ কি করব? সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে গেলে, নেগেটিভ করতে গেলে কি করেছিলাম, ডু নট বা ডাজ নট এনেছিলাম। আর ইন্টারোগেটিভ করতে গেলে কি করব, ডু বা ডাজ আনবো শুরুতে, ডু বা ডাজ, একই রকম ভাবে তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়ে গেল ইন্টারোগেটিভ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ডু বা ডাজ কখন হবে, যখন এমনি ভার্ব থাকবে তখন ডু, যখন ভার্বের শেষে এস বাই এস যোগ থাকবে একই নিয়ম, তখন ডাজ। যদি একটা এক্সাম্পল দিয়ে দিই, রিনা goes to office, রিনা goes to office, রিনা অফিসে যায়। সেক্ষেত্রে কোশ্চেন করলে কি হবে, দেখো ভার্বের শেষে ইএস যোগ আছে, সেক্ষেত্রে ডু হবে না ডাজ হবে, ডাজ হবে। ডাজটা বসিয়ে দিলাম, ডাজ রিনা, এক্ষেত্রে আর গোজ হবে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ফর্মটা বসে যাবে, কোনো এস ইএস এইসব কিছু যোগ হবে না। ডাজ রিনা গো টু অফিস, কোশ্চেন মার্ক, রিনা কি অফিসে যায়? ঠিক একই রকম ভাবে আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, এটাকে যদি আমি ইন্টারপ্রেটিভ করি সেক্ষেত্রে কি হবে, দেখো এখান থেকে ডু আসবে না ডাজ লিখবো, দেখো এখানে এস বাই এস যোগ নেই, তাহলে আমরা কি লিখবো, ডু লিখবো, ডু আই ওয়ার্ক হার্ড দিয়ে কোশ্চেন মার্ক, আমি কি কঠোর পরিশ্রম করি? জাস্ট কি করছি আমরা, ডু বা ডাজটাকে আগে বসিয়ে আনছি, কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এসব নেই, সেই কারণে আমরা একটা হেল্পিং ভার্ব আনছি ডু, সেইটাকে আমরা আগে বসাচ্ছি, ডু, যেটা ভার্বের শেষে এস বাই এস আছে তার আগে ডাজ। ঠিক আছে, এই জিনিসগুলো তাহলে আজকে যেই জিনিসগুলো শিখলে
সিম্পল প্রেজেন্ট টেন্সটা কি মাথায় রাখবে সব সময় কি সিম্পল প্রেজেন্ট টেন্স টেলস আস অলসো দ্যাট আর ডান এভরি ডে রেগুলারলি অর ডেলি, যেটা প্রতিদিন আমরা করে থাকি, যেটা প্রতিদিন হয়। আমি রোজ পড়াশোনা করি, আমি রোজ লিখি, আমি রোজ সিনেমা দেখি, বৃদ্ধ লোকটি রোজ রাস্তার উপর দিয়ে হাঁটে। ঠিক আছে, যার যেটা অভ্যাস, যেটা হ্যাবিচুয়াল বোঝাবে বা ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে, চিরসত্য বোঝাবে, সেইগুলোই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে, পৃথিবী কি করে? সূর্যের চারপাশে ঘোরে। এগুলো চিরসত্য, চিরসত্য বা অভ্যাসগত বা রোজ যেটা হয়, দ্যাট আর ডান এভরিডে অর ডেইলি বা নিয়মিত যে আমরা করে থাকি, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কেমন? এই সিম্পল প্রেজেন্ট টেন্স জেনে গেছো, তার ফরমেশনটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর একটা সেন্টেন্সের মধ্যে যা থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের শেষে এস বাই এস কখন যোগ করবো? যখন দেখবো সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তার শেষে এস বাই এস যোগ করে দেবো। ঠিক আছে? আর বাংলা কি করে চিনবো চিরসত্য কিনা, এটা অভ্যেসগত কিনা, এটা রোজ হয় কিনা, অথবা ভার্বের শেষে বাংলায় ক্রিয়াপদের শেষে হস্যই অন্তস্থয় র এ এই সব টান আসছে কিনা, তখন বুঝে যাবো সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। কেমন? আর মোর ইউজেস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স কি বলেছিলাম? বলেছিলাম নিকট ভবিষ্যৎ যদি বোঝায়। আমার কাকু কালকে কি পরশুদিন, একদম নিকট ভবিষ্যৎ আছে, কালকে দিল্লি থেকে রওনা দিয়েছে, দিল্লি থেকে আসছে, নিকট ভবিষ্যৎ। মাই আঙ্কেল কামস, ঠিক আছে, দিয়ে আমি টাইটেল দিয়ে দেবো টুমরো ইভিনিং, টুমরো মর্নিং, যখন আসছি তখন। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি সাজাচ্ছি। আর কি বলেছিলাম? কন্টিনিউয়াস টেন্সের মতো লাগবে। ফিল, স্মেল, টেস্ট, এই সমস্ত ভার্ব থাকলে, এই সমস্ত ভার্ব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাজানো হয়। আই ফিল ভেরি হ্যাপি, আমি ভীষণ হ্যাপি ফিল করছি। কন্টিনিউয়াসের মতো বোঝাচ্ছি কিন্তু সাজাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্সের মতো। দা হানি টেস্ট সুইট, মধু স্বাদে মিষ্টি। দা রোজ স্মেলস সুইট। কেমন? এই সমস্ত এই তিনটে ভার্ব যে বলেছি, এই তিনটে ভার্বের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে? তারপর কিভাবে নেগেটিভ করব, কিভাবে ইন্টারোগেটিভ করব। নেগেটিভ করতে গেলে একদম সোজা, কারণ এর ফরমেশন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেই সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট আনবো। এক্ষেত্রে কোনো অ্যামিজার আনবো না কেন? কারণ এর কোনো বিভার্ব নেই, সাবজেক্টের পরে মেন ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে। যদি মেন অক্সিলারি ভার্ব থাকতো তাহলে কিন্তু তারপর শুধু নট বসিয়ে দিতাম। এক্ষেত্রে বসাতে হচ্ছে না, এক্ষেত্রে কি হচ্ছে? হেল্পিং ভার্ব আনতে হচ্ছে, ডু নট বা ডাজ নট। যেই ভার্ব এসেছে এস বাই এস যোগ আছে, সেগুলোর সঙ্গে কি করব? ডাজ নট করব, আর বাকিগুলোর ক্ষেত্রে ডু নট করে দেবো নেগেটিভ করতে গেলে। একই রকম ভাবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি করব? ডু বা ডাজ আগে বসিয়ে দেবো। যেগুলো দেখবো ভার্ব এসেছে এস বাই এস আছে, তার আগে ডাজ বসিয়ে দেবো, আর যেগুলো নেই সেগুলো শুধু ডু বসিয়ে দেবো। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? হ্যাঁ, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? এই হচ্ছে কথা। এরকম তোমরা 20খানা সেন্টেন্স করবে, 20খানা সেন্টেন্স লেখার পর তাকে নেগেটিভ করবে প্লাস ইন্টারোগেটিভ করবে। কেমন? নিয়ার ফিউচারের কিছু সেন্টেন্স লিখবে, এইভাবে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আজকে এর জন্য এই ক্লাসটা তোমরা যারা নতুন আছো ওরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, শেয়ার এবং লাইক দিয়ে দেবে। ঠিক আছে? আর তোমার বন্ধুদেরকেও জানিয়ে দেবে বা শেয়ার করে নেবে। চলি, টাটা।